বাড়ির ছোটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোণায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণত গরিব পরিবারের মেয়ে সে প্রথম দিন এসেই এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়াটা স্বপ্নের মতো। ভেবেছিল বড়লোকরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। নিখিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি যা শুনেছ ওইটুকুই নির্ভয়ে বলো, আমরা তোমাকে কিচ্ছু করব না। তুমি তো আমার বোনের মতো, ভয় পেও না, ভাইকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটি কিছুটা ভরসা পেল। টয়া যখন নেহাকে ডেকেছে তখন থেকেই সে সেখানে ছিল। সেতারা বেগমের ঘরের পাশের অংশ সে পরিষ্কার করছিল। মেয়েটা দাড়ি কমা সহ সব কিছু বলে দিয়েছে একদমে। নিখিলের রাগে কপালে শিরা ফুলে উঠল। হামিদা বেগম ছেলের উপর রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকানোর চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে দুঃখে চেঁচিয়ে উঠলেন নিখিলের উপর, তোর জন্য আমার সাজানো গোছানো সংসারটা এত এত সমস্যা হয়েছে নিখিল। আমি আগের মতো চাই সব কিছু। তুই যেভাবে সব ধ্বংস করেছিস ঠিক সেভাবে সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। হামিদা বেগম হনহন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকলো, মা। নিখিল ছুটল টয়ার রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখনও বাকি। নিখিল মেহমেদ চৌধুরীর বউ হওয়ার এত শখ এই মেয়ের। নিখিলকে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গোছানো কাপড়গুলো পড়ে গেল নিচে। টয়া এটার ভয়ই পাচ্ছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথা ভেবেছে। নিখিল টয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুবই কঠিন কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করেই চলে যাচ্ছিস যে? বিয়ে করবি বলেই তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টয়া তত্তর করে ঘামতে থাকলো। সে তো এরকমভাবে কিছু চায়নি, বুঝতেও পারেনি সেতারা বেগমকে এই সামান্য কথা বলাতে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টয়াকে, ওই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টয়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টয়ার গালে। বৃষ্টি দরজায় দাঁড়িয়ে চমকে উঠল। ভাইয়ের অগ্নিবর্তীর ন্যায় রূপে যেন ঝলসে যাবে সব কিছু। জেরিন সাব্বির সব বাড়ি ফিরেছে। বাড়ির পরিবেশ শান্ত দেখেই বুঝেছে কোনো একটা গন্ডগোল আছে। দুজন উপরে উঠে দাঁড়িয়ে পড়ল। টয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তত্তর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান ভুলে গেছে প্রায়। তুই কি মনে করেছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ? তাকে পেয়ে বসেছিস তুই? ওই দিনও তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন জিজ্ঞেস করছিলি দাদিকে নিখিল ভাইয়ের বউ হিসেবে কাকে মানাবে? তুই কে এসব বলার? নিখিল মেহমেদের জীবনে প্রথম ও শেষ নারী শুধু নেহানুর, বুঝতে পেরেছিস তুই? তোকে দেখেও ঘৃণায় গা গুলিয়ে আসছে। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করস তুই? তুই কি ছোট বাচ্চা এখনও বুঝতে পারস নাই তোকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে? নিখিল শুধু নেহার। তুই কি ভেবেছিলি নেহার আমার মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিলে আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন, পুরো পৃথিবীর মান্যগণ্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলেও নেহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে এতদিন সম্মান দেখিয়েছি, কিন্তু তুই একটা কুত্তা যার লেজ কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতি আজ এখানেই মেরে পুঁতে দিতাম তোকে। নিখিল টয়াকে উঠিয়ে দাঁড় করিয়ে এবার গলা চেপে ধরে, তুই কি যেন বলছিলি কে দেখতে সুন্দর বেশি? নেহা যদি পুড়ে ঝলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়েও আমার সামনে আসে তবুও আমি শুধু তাকেই বেছে নেব। শুনতে পেরেছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টয়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিয়েও পারছে না। হামিদা বেগম এসে টয়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামচে ধরল। তীব্র আক্রোশে ফেটে পড়ছে যেন। মা, তুমি তোমার বোনের মেয়েকে এই বাড়ি থেকে এখন যেতে বলো। এখন মানে এখন। ও যাতে কোনো দিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করেও পা বাড়ায় তো খোদার কসম নিজ হাতে খুন করব আমি। কাল নাগিনীটাকে সরাও আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টয়াকে টেনে নিয়ে গেলেন এক প্রকার। বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবেন জানলে ভুলেও আনতেন না বাড়িতে। তার কণ্ঠে স্পষ্ট রাগ। টয়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন, তোর মাকে সব কিছু জানাবো আমি। টয়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে ধরলেন। মিনতি করলেন যাতে তার মাকে কিছু না জানায়। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। কী থেকে কী হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নেহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি এখন পর্যন্ত।
জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞেস করার সময় পেল না। বৃষ্টি তার আগে চোট লাগিয়েছে নেহার কাছে। বৃষ্টি নেহাকে মেঝেতে পড়ে থাকতে দেখে গগনবিদায়ী এক চিৎকার দিয়ে উঠল। নেহার হাত পা বরফের ন্যায় জমে গেছে। জেরিন সাব্বির তার পেছন পেছনেই ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নেহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নেহার গালে হাত রাখল। নেহা। নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নেহার মাথা কোলে তুলে নিল। নেহা, কথা বলছিস না কেন? নেহা, কথা বল বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কী করবে বুঝতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল, সাব্বির ভাইয়া, অ্যাম্বুলেন্স ফোন করো, নেহাকে ডাক্তারের কাছে নিতে হবে, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। নিখিল নেহাকে কোলে উঠিয়ে নিল। নেহার ফ্যাকাশে মুখটা নীলবর্ণ ধারণ করেছে। তাহমিদা বেগম মেয়ের এমন অবস্থা দেখে সিঁড়ির গোড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথই চলে। এ কী হলো তার পরিবারের? সাহারা ছুটে এসে ধরলেন তাহমিদা বেগমকে। সেতারা বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট্ট বউ আর নাতনির বেহাল দশা। ভেতরটা কেমন ধক করে উঠল তার। মনের ভেতর থেকে একটা কথাই কানে এসে ঠেকছে, সব কিছুর পেছনে শুধু তুই দায়ী সেতারা। তোর এই ছোট্ট মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন ধাঁচে আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির 2টি সদস্য। জেরিন তার বাবা চাচাদের হসপিটালে আসতে বলে গাড়িতে উঠে বসলো। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেশার কমেছে, দুর্বলতায় তিনি জ্ঞান হারিয়েছেন। নেহার খবর দিতে পারেননি ডাক্তার, ধারণা করেছেন প্যানিক অ্যাটাক করেছে নেহা। মস্তিষ্কে অধিক চাপ পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হসপিটালে এসে পৌঁছেছে মিহির, শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখল। নিখিল চোখ বন্ধ রেখেই বলল, মিহির। মিহিরের হতাশ কণ্ঠ, চল আমার সাথে। নিখিল মিহিরের সাথে যেতে চাইল না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি 2জনও সব শুনল বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়ল। সে বরাবরই গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে। নেহা একটু ডানপিটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো দুটো নেই। তাও মা কোনোদিন তার মেয়েকে কথা শোনাতে ছাড় দেয়নি। তাহমিদা প্রায় সময় স্বামীর কাছে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা না হওয়ার জন্য পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন। কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ 2জন মানুষ নিথর হয়ে পড়ে আছেন। মেয়েটা মৃত্যুর সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কি করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ 2জন মানুষ, তেমন স্ত্রী সন্তানও। বাবা মা সবসময় অন্যায় করতে থাকলে তা মেনে নেওয়াটাও উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর এদিন দেখা লাগতো না। তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছেন। তিনি উঠেই স্যালাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্কা নারী, একজন সম্মানিত গৃহিণী। যে মহিলা আজ অবধি বড় ভাইয়ের মতো ভাসুরদের সামনে মাথার কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুল ছাড়া অবস্থায় পাগলের ন্যায় সবার সামনে এসে স্বামীর কাছে বাহু ঝাঁকিয়ে বলল, আমার মেয়েকে এনে দাও বলছি, মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়ের এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিলেন এবার তাহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরল, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। যেদিকে ওর নিজের ভেতরে এক উত্তাল সমুদ্র, বাঁধভাঙা ঝড়ে নিজেই ভিতরে ভিতরে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয় যেন। তুই বল নিখিল, নেহা কথা বলছে না কেন? উঠে আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না। ওকে উঠতে বল না, তোর সব কথা তো শোনে, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। নিখিলের অতি ভাঙা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ওর। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোটো মা, সত্যি বলছি, আমাদের নেহা অনেক স্ট্রং। তুমি জানো না, ঘুমিয়ে আছে তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কাঁদছো, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুছে ফেলো না ছোটো মা, তুমি ভালো মা না আমার? তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি, এই দেখ, একদম কাঁদছি না আমি। শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদা একপাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন, সাব্বির, বৃষ্টি একপাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন আর চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সব কিছু এলোমেলো হয়ে পড়েছে। হামিদা বেগম বসলেন তাহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল এক পাশে। হসপিটালের বাহিরের খোলা রাস্তার পাশে বেঞ্চটাতে সে বসে পড়ল। জীবনে সিগারেটের প্যাকেটও হাতে তুলেনি সে। রাস্তার পাড়ে বসা চা বিক্রেতার কাছে সিগারেট দেখল সে। হতাশার শ্বাস ফেলে তার থেকে সিগারেট নিয়ে নিল একটা। লাইটারের আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট। এই আগুনটার থেকেও শতগুণ বেশি নিজের ভেতরে জ্বলছে এখন।
ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতেই মিহির তার ছো মেরে কেড়ে নিল ওটা, পায়ের নিচে ফেলে পিষে ফেললো। মিহির শান্ত কণ্ঠে ধমক দিল একটা। নিখিল ঠোঁট এলিয়ে হাসলো। মিহির পাশে বসে বলল, তুই তো এমন না, কেন করতে যাচ্ছিলি ওটা? আমি কোনো বাউন্ডুলে মানুষ হতে পারলাম না, কোনো এক অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না। আমি এতটা নির্বোধ স্বার্থপর পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে দিতে ভীষণ ইচ্ছে জাগছে। তুই কাপুরুষ হলে সুপুরুষ বলতে পৃথিবীতে আর কিছু থাকবে না। বন্ধু বলে বলছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি এক ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারের বড় সন্তান হয়ে জন্মানোটা ভীষণ রকম কঠিন। এত এত দায়িত্ব এদের, সব কিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছ থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব, নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই। ও ভালো থাকবে, আমি কাছে থাকাকালীন ও কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। জোর করে বিয়ে করে ফেলেছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসেবে চিরকাল ওর থেকে দূরত্ব রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতাই রাখি না। নেহা ডিজার্ভ বেটার দেন মি। তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাসতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস ততটুকু হয়তো আমি তোর বোনকে বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন করে আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর যন্ত্রণা কমাতে? উল্টো বাড়িয়ে দিচ্ছি। তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে এটা লোকচক্ষুতে ধরা না পড়তেই পারে। নেহার ভালোর জন্য তুই ওকে এভাবে বিয়ে করেছিস। না হয় ওই শয়তানটা নেহাকে নিজের ভোগের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস। তোর থেকে যোগ্য স্বামী, যোগ্য জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আমি ভুল করেছি মিহির, আমার লুকানো উচিত হয়নি। এখানেও তোর ভুল নেই, পরিবার বাঁচাতে করেছিস তুই এটা। শাহিদুল আঙ্কেল ও তো জানে কেন নিজেকে ছোট করতে চাইছিস। দায়িত্বের বেড়াজালে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। হারিয়ে যেতে দেবে কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না, নেহাকে কষ্ট দিতে পারে না। আমার চেনা নিখিল মেহমেদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যায় না। তুই নিজেও জানিস এখন তোর কী করা উচিত। দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরও কাছে টেনে নেওয়ার সময় এসেছে, এটাই বুঝতে চাইছিস তুই? মিহির গাল এলিয়ে হাসলো। এত এত কমপ্লিকেশন এই নিখিলের জীবনে, তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতি প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয় রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছে। মানুষ আসলেই সব দিক দিয়ে পারফেক্ট হয় না। অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়তে জানে।